মূলত অ্যান্টার্কটিকা ভ্রমণটি ছিল আমাদের একটা স্বপ্নের ভ্রমণ। তবে তারেকুনুর পরিচয় আমি নতুন করে কিছু দিব না। বাংলাদেশের সবাই তাকে এক নামে চেনেন, ভ্রমণ যুবরাজ হিসেবে যিনি খ্যাতি লাভ করেছেন। অনু ভাই, আপনাকে স্বাগতম। আমরা আপনার শৈশবের কথা শুনতে চাই। আপনার শৈশবটা কেমন ছিল, কোথায় বেড়ে ওঠা, এবং আপনি আপনার শৈশবের গল্প থেকে আমাদের সাথে আলাপচারিতা শুরু করবেন। ধন্যবাদ মহসিন ভাই, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে এখন মধ্যরাত, আমরা এখন অ্যান্টার্কটিকা মহাদেশের অ্যান্টার্কটিক পেনিনসুলাতে। আপনাদের যদি বাইরে দেখেন, মধ্যরাত পেরিয়ে হয়ে গেছে, একটা নতুন দিন শুরু হয়ে গেছে। আমরা 64 ডিগ্রিতে দক্ষিণে চলে এসেছি। এখানে আমরা আরো যত দক্ষিণে যাব তত রাতে আধারের পরিমাণ কম থাকবে, আকাশ ভর্তি আলো থাকবে। আমরা সেই অনন্য জায়গায় চলে এসেছি। হ্যাঁ, উত্তরে আমরা জানি পৃথিবীর উত্তর এবং দক্ষিণের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, যদি দুইটা জায়গায় খুবই ঠান্ডা। কিন্তু উত্তরে এরকম জায়গাতে মানুষ থাকে। আমরা গাড়িতে একাধিকবার 70 ডিগ্রি কাছাকাছি গেছি, 78 ডিগ্রিতে যে স্বপ্ন ছিলাম, এমনকি 90 ডিগ্রিতেও গিয়েছিলাম। কিন্তু দক্ষিণের ব্যাপারটা খুব আলাদা, এবং আমরা বর্তমানে দক্ষিণের যে 60 ডিগ্রি বলছি ক্রস করে সামান্য এগিয়েছি। সত্যি কথা, এটা একটা প্রায় অবিশ্বাস্য। তো মহসিন ভাই যেহেতু বললেন শৈশবের কথা, অ্যান্টার্কটিকা মহাদেশ অথবা অ্যান্টার্কটিকা নিয়ে কিছুটা প্রথম জানা, কুমেরু জায়গাটা আসলে কি, সুমেরু এবং কুমেরু, এবং সেই সাথে এই যে আজকে আমরা 3 জাতের পেঙ্গুইন দেখলাম, এদের নাম আমি প্রথমবারের মতো জেনেছিলাম। আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি দুঃসাহসী অভিযাত্রী নামে একটা বই, খুবই ছোটবেলা, আমি তখন ক্লাস 3 বা 4 পড়ি, আলী ইমামের লেখা। ওনার সেই বইটা আমার হাতে এসেছিল, এবং তার প্রথম অধ্যায়ের টাইটেলটা আমার এখনো মনে আছে। টাইটেলটা ছিল দুধের মতো দেশের খোঁজে। তো সেখানে বলা হয়েছিল যে নাবিকেরা একটা দেশের গল্প বলতো। পৃথিবীর দক্ষিণে সে দেশ, বিশাল সে দেশ, যে দেশ পুরো দুধের মতো বরফে ঢাকা, যে দেশের প্রাণীরা আলাদা, পাখিরা আলাদা, যে দেশে মানুষ যে আদৌ থাকতে পারবে কিনা কেউ জানে না, কিন্তু মানুষ সবসময় সে মহাদেশের খোঁজ করেছে, সে দেশের খোঁজ করেছে। এবং আপনারা জানেন যে আর্কটস, যেটা গ্রিক শব্দ, যার সাথে ভাল্লুক সম্পর্কিত, পৃথিবীর একটা নক্ষত্র মন্ডলী উরসা মেজর, তার উল্টো হচ্ছে অ্যান্টার্কটস। তার মানে পৃথিবীর উত্তরে সেই ভাল্লুক থাকে বলে নয়, উত্তরের আকাশে ভাল্লুক দেখা যায় বা ধ্রুব তারা দেখা যায়। আপনারা নিশ্চিতভাবে জানেন দক্ষিণ গোলার্ধের এখানে কিন্তু ধ্রুব তারা দেখা যায় না, আমরা এর বদলে সাউথার্ন ক্রস দেখি। এবং এখানেই সেই দুধের মতো দেশ, সেই অ্যান্টার্কটিকা। তো সত্যি কথা বলতে এটা আমার জন্য বটে, আমাদের দলের প্রত্যেকের, আমরা যারা 27 জন বাংলাদেশি এখানে আছে, আমাদের কলকাতার 3 জন বন্ধু আছেন, সব মিলিয়ে 30 জন বাঙালি, আমাদের প্রত্যেকের কাছে এটা খুবই একটা আবেগময় মুহূর্ত যে পৃথিবীর যে মহাদেশটা সবচেয়ে দুর্গম, এবং একই সঙ্গে ইংরেজিতে যদি আমরা বলি দ্য হিলিয়েস্ট, দ্য উইন্ডিয়েস্ট, দ্য ড্রাইয়েস্ট, দ্য কোল্ডেস্ট কন্টিনেন্ট অন আর্থ, সেই অ্যান্টার্কটিকা, যেটা কিন্তু শীতকালে ইউরোপের চেয়ে বড় হয়ে যায় বরফ জমে, এবং যে কোনো সময় সেটা অস্ট্রেলিয়ার চেয়ে বড়। এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না যে অ্যান্টার্কটিকা শীতকালে ইউরোপের চেয়ে বড় হয়ে যায়। সেই অ্যান্টার্কটিকার সামান্য একটু অংশ আমরা ছুটে এসেছি, কিন্তু সামান্য হলেও এই জায়গাটা অসামান্য, কারণ পুরো এই বিশাল মহাদেশের যে জীব বৈচিত্র্য, বিশেষ করে পাখি, স্তন্যপায়ী প্রাণী, তার মানে মূলত শীল এবং তিমি, মাছের কথা আমরা বলছি না, এই প্রাণীগুলোর 99% থাকে এই পেনিনসুলা, এবং আমরা যে দ্বীপে গিয়েছিলাম সাউথ জর্জিয়া দ্বীপ, সেইখানে। কাজেই আমার আজকে যখন আমরা ফ্রোজেন সি, যার মধ্যে বরফ টুকরো টুকরো হয়ে ভেসে আছে, নানা বর্ণের বরফ, আমরা হলুদ রঙের দেখলাম, নীল রঙের তো আকছাড়ি দেখছি, খুব ট্রান্সপারেন্ট বরফ দেখলাম, প্রাচীন বরফ, কালো রঙের বরফ দেখলাম, আর বরফ তো সাদা আমরা জানি। এর মধ্যে দিয়ে যখন আমরা আমাদের জোডিয়াক নিয়ে যাচ্ছিলাম, যে জলযান নিয়ে, আমার সত্যি কথা বলতে আমাদের ছোটবেলা থেকে পড়ে আসা শৈশবে হিরোদের যে
অভিযান ফ্রিটজফ, ন্যানসেন, অ্যামুন্ডসেন, স্কট, এই মহারথীদের বাদ দিয়েও যাদের কথা পড়েছি, সেই দুঃসাহসী অভিযাত্রী এবং আলী ইমামের কথা আমার মনে পড়ে গেল যে আমরা আজকে এখানে, আমরা 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 বাংলাদেশের মানুষ, আমরা একেবারে ছাপোষা মানুষ। সেই মানুষগুলো এই যে নিজের ভিতরে একটা ভ্রমণের নেশা আছে এবং পৃথিবীর দক্ষিণে এই দুধের মতো সাদা ধবধবে মহাদেশটা তারা দেখতে চায় বলেই আমি বলবো নিশির ডাকে আক্রান্ত হয়ে আমরা যেখানে দক্ষিণ মহাদেশে মিলিত হয়েছি, কোন সময়? যেখানে মধ্যরাতে সূর্য ডোবে না, যেখানকার পশু আলাদা, পাখি আলাদা, গাছের তো প্রশ্নই নেই এখানে, তো আর গাছের সুযোগ নেই। কিছু লাইকেন হবে, কিছু অ্যালগি হবে, যে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা বর্তমানে প্রত্যেকেই কিছুটা হলেও খুবই আবেগতাড়িত অবস্থায় আছি যে আমরা পলিমাটির দেশের মানুষ, পদ্মা মেঘনা যমুনার মানুষ, অথচ আমরা কিভাবে জানি এই বড় মহাদেশে চলে আসলাম। আবার কিভাবে, এই কথাটা বলাটা অত্যন্ত আপত্তিজনক হবে, কারণ আমাদের দলে যারা এসেছেন তারা প্রত্যেকেই প্রচন্ড পরিশ্রম এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং যথেষ্ট সংগ্রাম করে এসেছে। আমি যদি আমার কথা বলি, আমি বলবো আমি সবচেয়ে সহজে এসেছি, কারণ আমি এনাম ভাইয়ের সঙ্গে অনেক বছর ধরে আসতে চাচ্ছিলাম, আমার প্ল্যানই ছিল আসা। কিন্তু আমাদের দলে অনেকে এসেছেন। আমাদের এক বন্ধু, উনি একজন সিঙ্গেল মাদার, সে ক্যালিফোর্নিয়া থেকে তার বাচ্চা রাখতে ঢাকা গিয়েছেন, ঢাকায় বাচ্চা রেখে তারপরে এখানে এসেছেন, আবার এখান থেকে ঢাকায় যাবেন, সেখান থেকে ক্যালিফোর্নিয়া যাবেন। আমাদের আরেক বন্ধু অস্ট্রেলিয়ার সিডনি থেকে বউ বাচ্চা নিয়ে এসে ঢাকায় রেখে তারপরে এখানে এসেছেন। বা আমাদের দলে বেশ কয়েকজন, আমাদের সব মিলিয়ে 10 জন নারী আছেন যাদের কয়েকজনের একাধিক শিশু আছেন, তাদের সেই শিশুর লালন পালন, স্কুল, বাড়ি, সমস্ত সমস্যার সামলে তারপরে, এবং আমার সামনে আমার মহসিন ভাই আছেন। আমি জানি না ওনার ছুটি এবং যে দাপ্তরিক কাজের জটিলতা, এইটুকু এই ছুটি ম্যানেজ করে অর্থনৈতিক ব্যাপারটা সবচেয়ে কঠিন হলো। আমি বলবো এখানে এটাই সবচেয়ে গৌণ, বাকিগুলো অনেক কঠিন। যে মা এখানে তার বাচ্চা রেখে এসেছেন, 24 ঘন্টা চিন্তা করছেন তার বাচ্চাটা কেমন আছে, তার স্ট্রাগল, তার ত্যাগ, তার কষ্ট আমার চেয়ে কোটি গুণ বেশি, এটা আমি ফিলও করতে পারবো না। তাই আমি বলবো আমরা যারা এখানে এসেছি, কিভাবে ঠিক নয়, আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল এবং তার স্বপ্নের কিছুটা অংশ আমরা বাস্তবায়িত করতে পারছি। এবং এই কারণে আমরা বলছি হ্যাঁ আমরা না অ্যান্টার্কটিকা আছি, জানলা করলে বরফ দেখতে পাচ্ছি, কিন্তু এই জিনিসটা যে কি, আমার ধারণা এটা যে কত বিশাল একটা অর্জন হয়ে গেল, এটা আমরা বুঝতে পারবো আরো কয়েক মাস পরে, বাড়ি ফিরে যাওয়ার আরো কয়েক মাস। আমার সাথে আমাদের অ্যান্টার্কটিকা যে আমরা আসতে পারি, হ্যাঁ ছোটবেলার স্বপ্ন তো আলাদা। যখন আমি ক্লাস 3-তে পড়ি, 4-এ পড়ি, প্রথম পড়ছি, তখন তো স্বপ্ন দেখি চাঁদে যাব, যখন ইচ্ছা হবে অ্যামাজনে যাব, সাহারা যাব, কিন্তু আসলে তো বাস্তবে এরকম নয়। কিন্তু আমরা স্কুল লাইফের শেষ পর্যায়ে আমার মনে আছে আমার বাবা আমাদের বাসার ড্রয়িং রুমে টাঙানোর জন্য একটা ক্যালেন্ডার নিয়ে আসতেন। সেই ক্যালেন্ডারে 2 মাস করে পাতা ছিল, 6টা ছবি ছিল। দেখি অ্যান্টার্কটিকার ছবি, আলবার্টাসের ছবি, পেঙ্গুইনের ছবি, সিলের ছবি, বরফের ছবি, এরকম ছবি আমরা দেখি, নিউজ পেপারে দেখি, পত্রিকায় দেখি, ন্যাশনাল জিওগ্রাফিকে দেখি। কিন্তু অবাক হয়ে দেখলাম সেই ক্যালেন্ডারে লেখা আছে এই ছবিগুলো তুলেছেন একজন বাংলাদেশী, তার নাম ইনাম আল হক। উনি অ্যান্টার্কটিকা ঘুরতে এসেছিলেন। তখন তো আমি খুবই কিশোর, এই যে আমার মনে একটা স্বপ্ন হলো, আরে বাংলাদেশের একটা লোক অ্যান্টার্কটিকা গেছে, বাংলাদেশের লোক, মানে আমাদের মতো ডাল ভাত খাওয়া লোক অ্যান্টার্কটিকা গেছে। সে রবার্ট ফ্যালকন স্কট নয়, সে আমাদের শ্যাকলটন নয়, সে আমাদের অ্যামুন্ডসেন নয়, বাংলাদেশের একটা লোক যদি অ্যান্টার্কটিকা যেতে পারে, আমি কেন পারবো না? হ্যাঁ আমি তখন খুবই কিশোর, অসম্ভব ম্যাচিউর এবং আবেগী, এখনো আমি তাই। কিন্তু এই যে স্বপ্নটা একজন বুনে দিলেন, তারপরে যখন এনাম ভাইয়ের সাথে আমার দেখা হলো, সে আমাদের বন্ধুত্বের 20-25 বছর হয়ে যাচ্ছে, ওনার মুখে আমি অ্যান্টার্কটিকা নিয়ে যে গল্প শুনেছি, যে স্বপ্নের গল্প উনি বলতেন, এখনো তো এই যে অ্যান্টার্কটিকা উনি দ্বিতীয়বারের মতো আসছে, ওনার বয়স যখন 80, আমি কিন্তু তার মধ্যে স্যাটিসফ্যাকশন বা আনন্দের বিন্দু মাত্র কমতি দেখছি না। তো আমার ধারণা আমরা যারা কোনোদিন হয়তো এনাম ভাইয়ের মতো দ্বিতীয়বার অ্যান্টার্কটিকায় আসবো না, কিন্তু এই একটা বার আমরা সারা জীবন আমাদের মধ্যে, অ্যান্টার্কটিকা তেমনই একটা জায়গা।
জীবনের প্রথম 18 বছর বা বিশ্ববিদ্যালয় জীবনের আগ পর্যন্ত আমি রাজশাহীতেই ছিলাম। আমি মফস্বলের মানুষ, কিন্তু হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় ইম্প্যাক্টটা হচ্ছে আমার মা রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে চাকরি করতেন। তো যখন আমরা স্কুলে 2-3 বাচ্চা স্কুল শেষে কি করবে, মায়ের কাছে অফিসে যেতাম। মায়ের কাছে অফিসে যে এখন উনি তো আপনারা অনেকেই জানবেন, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বাংলাদেশের দ্বিতীয় সমৃদ্ধতম লাইব্রেরি বলা হয়। সেখানে বিভিন্ন বিষয়ের অজস্র বই আসা। যখন আপনার ছোট, যখন আপনার 2-3 একটা বাচ্চা এই বইগুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে অথবা আতঙ্কে দেখবে যেগুলো কি হচ্ছে, এত কি নিয়ে লেখাপড়া। তো মায়ের অফিসে যাই, বসি, মাঝে মাঝে তার বই ছই নাড়াচাড়া করি। উনি আমাদের বিভিন্ন ছবির বই দিতেন, পাখির বই ইত্যাদি দেখতাম। তো হঠাৎ একদিন আমার সাথে একজনের পরিচয় হয়ে গেল এবং সে আমার খুব বন্ধু হয়ে গেল। মনে হলো একদম আমি যে মানুষটা হতে চাই এই মানুষটাই, এই ছেলেটা আমারই বয়সী একটা ছেলে, কিন্তু সে সাংঘাতিক দুরন্ত, সে অসম্ভব অ্যাডভেঞ্চারার, সে প্রচন্ড সাহসী, সে পদ্মাপাড়ের জেলের ছেলের মতনই সাহসী। সেই ছেলেটার নাম হাকলবেরি ফিন। হাকলবেরি ফিন কি করে? সে মিসিসিপি নদীর বুকে ভেলা নিয়ে চলে যায়। তার বন্ধুর নাম টম সয়ার। কাজে মার্ক টোয়েনের লেখা একটা বই আমি আমার মায়ের টেবিলে পাই বাংলাতে, ওইটা আমি পড়েছিলাম। এরপর আমি পেয়েছিলাম জ্যাক লন্ডনের হোয়াইট ফ্যাং এবং লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের ফার্মার বয়ের আলমানজো। পরবর্তীতে তারা প্রত্যেকটা বই পড়েছি, কিন্তু এই যে ছোটবেলার যে স্মৃতি, যে আলমানজো আমার বয়সী একটা ছেলে, সে আমেরিকায় ফসল ফলাচ্ছে, সে ঘোড়ার পিঠে চড়ে, সে বন্ধুদের সাথে ঘুরতে যায়, আট পড়ে সব গল্প। আবার কিছু কিছু আমার বন্ধুরা খুবই অ্যাডভেঞ্চারাস, মানে আমার কল্পলোকের বন্ধুরা। পরবর্তীতে আস্তে আস্তে সেবার প্রকাশনীর সাথে পরিচয় হলো, টারজান পড়লাম, বিশেষ করে জুল ভার্ন পড়লাম, কিশোর ক্লাসিক পড়লাম। এবং সত্যি কথা, আপনি বলতে পারেন হ্যাঁ ভাই আপনি এখন অ্যান্টার্কটিকায় বা সারা পৃথিবী দেখছেন বা এই করছেন, কিন্তু আমি যেটা করি বেসিক্যালি আমি কিছুই করি না। আমি আমার ছোটবেলার সেই ড্রিমগুলোকে মাঝে মাঝে ছোঁয়ার চেষ্টা করি, যে আমার প্রিয় চরিত্রগুলো, আমার প্রিয় রাইটারেরা কোথায় কোথায় গেছিলেন, তারা কিভাবে কি করেছেন। জুল ভার্ন জীবনে কোথাও যাননি, তার চিলেকোঠাতেই সারা জীবন ছিলেন, আমরা গেছি সেই বাসায়, কিন্তু সেটা আমার জন্য যথেষ্ট নয়। জুল ভার্নের হিরোরা কোথায় কোথায় গেছিল, হেনরি রাইডারের হিরোরা, যাদেরকে আমি ভালোবেসেছি। আমি একবার আফ্রিকার কেপটাউন থেকে জোহানেসবার্গ যাওয়ার সময় বাসে করে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পড়তে পড়তে গেছি। চাঁদের পাহাড় আমি 50 বার পড়েছি, কিন্তু সেদিন আমি আবার পড়তে চেয়েছি। যে চাঁদের পাহাড় পড়ে আমার জীবনে প্রথম মনে হয়েছিল যে আমি একটা বাংলাদেশের ভেতো বাঙালি, কিন্তু আমিও শঙ্করের মতো আফ্রিকা যেতে চাই, আমি সাবো ন্যাশনাল পার্কে যেতে চাই, আমি সেই রোয়েনজারো পর্বতমালা দেখতে চাই। তাই যখন আমি সত্যিই আফ্রিকাতে গেলাম, আমি আমার কিছুটা বলতে পারেন তাদের প্রতি যে আমার অশেষ ঋণ, কৃতজ্ঞতা কিছুটা স্বীকার করার বৃথা চেষ্টা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে আবার উপভোগ করা, যে এই আমি না আফ্রিকাতে। প্রথম তুমি আফ্রিকার নাম তো শুনেছিলে চাঁদের পাহাড়ের মাধ্যমে, আসো একটু চাঁদের পাহাড় পড়া যাক। যেমন গত কয়েকদিন ধরে দক্ষিণ মহাসাগরে, আমরা এখন অ্যান্টার্কটিকায় ভাসতে ভাসতে আমি মাসুদ রানার একটা বই বিদায় রানা 1, 2, 3 পর্বের বইটা আমি পড়ছি। কারণ এই বইয়ের প্রথম চ্যাপ্টারে আমি প্রথমবারের মতো জীবনে সাউথ জর্জিয়া আইল্যান্ডের নাম শুনেছি, তৃস্তান দি চানহার নাম শুনেছি, এবং এখানকার বেশ কিছু, আমরা যে গত কদিনে যে কিছু দ্বীপে গেলাম, এগুলোর নাম আমি প্রথমবারের মতো মাসুদ রানার এই বইটার মাধ্যমে শুনেছি। আমি কাজী আনোয়ার হোসেনকে অসম্ভব মিস করছি। উনি বেঁচে থাকলে ওনার সাথে আমার অসম্ভব অন্যরকম একটা সখ্য বন্ধুত্ব হয়েছিল। আমি তাকে অবশ্যই ফোন করে ভিডিওতে কিছুটা বরফ দেখাতাম অথবা জানাতাম। উনি নেই, কিন্তু উনি যে আমাদের মাঝে স্বপ্ন বুনে দিয়েছিলেন, যিনি নিজে বাংলাদেশের বাইরে মাত্র একবারই গিয়েছিলেন, তাও তৎকালীন পশ্চিম পাকিস্তানে একবার, অথচ উনি আমাদের মধ্যে স্বপ্ন বুনে গিয়েছিলেন। কাজে আমি মনে করি আমরা যারা ভ্রমণ করতে পছন্দ করি বা ভ্রমণ করার চেষ্টা করি, আমি পৃথিবীর সবখানে গেছি, এটা হচ্ছে অনেক জরুরি যে আমি অন্যদেরকে ভ্রমণে উৎসাহিত করছি। তুমি না তোমার পাশের দেশ, পাশের জেলা, পাশের নদীটা একবার। কাজেই হ্যাঁ, রাজশাহীতে বড় হওয়ার, ছোট শহরে বড় হওয়ার একটা সুবিধা আছে।
ওখানে আপনার সবাই আপনার বন্ধু, আপনি সবাইকে চেনেন, সবাই আপনাকে চেনে, এবং মানুষের মধ্যে আন্তরিকতা, মায়া মমতা, এটা আরেকটু বেশি। কাজে আমি বলবো, আমি তো জীবনের প্রথম 18 বছর ওখানে ছিলাম, এটা আমাকে খুব সাহায্য করেছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি সাহায্য করেছে আমার মায়ের সেই চাকরি, এবং সেই কারণে আমি যে বইগুলো পড়তে পেরেছি খুব কম বয়সে, সেগুলো সত্যিকারের যে ভ্রমণে করতে আসু, তাদের কোনো প্রতিযোগিতা হতেই পারে। কিসের প্রতিযোগিতা? তাহলে কি নিয়ে প্রতিযোগিতা? এটা যদি কেউ প্রতিযোগিতার কাতারে ফেলেন, এটা দুঃখজনক এবং টু বি ফ্র্যাঙ্ক খুবই নিম্নমানের একটা কাজ। আপনি যেই মুহূর্তে ভাবছেন আমি পর্যটক হতে চাই, আমি ভ্রমণিক হতে চাই, সেই মুহূর্তে আপনি একটা উঁচু স্তরের জীবনের চিন্তা ভাবনার জীবনে পৌঁছে গেলেন। এখানে আপনি কতগুলো জেলায় গেলেন, কতগুলো দেশে গেলেন, কতগুলো মহাদেশে পা রাখলেন, এটা অত্যন্ত গৌণ ব্যাপার। এবং আমি আমার সারা জীবনে সবসময় বিশ্বাস করে এসেছি যে আমি কতগুলো দেশে গেলাম বা এলাকায় গেলাম এটা কোনো বিষয় না। এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যেতে চাই। আমার মধ্যে যে থ্রাস্ট আছে যে আমি বাংলাদেশের রাজশাহীর একটা মানুষ, আমার বাড়ি পদ্মার পাড়ে, কিন্তু আমি চাঁদপুরের পদ্মা দেখতে চাই, এই যে থ্রাস্ট, আমি হয়তো কোনোদিন যাব না। আমার রাজশাহী জেলার অধিকাংশ মানুষ কোনোদিন যমুনা নদী হয়তো পার হবে না, কিন্তু আমি হতে চাই, আমি সুন্দরবন দেখতে চাই, আমি চাঁদপুর দেখতে চাই। এই তৃষ্ণা যার আছে আমার কাছে, সেই সফল মানুষ। যে আমার কাছে এই তৃষ্ণা আছে, এই অতৃপ্তি আছে, আমার যেতেই হবে। এবং দেশ দিনের শেষে মানুষের বানানো একটা জিনিস। দেশ সবসময় চেঞ্জ হচ্ছে। 1957 সাল পর্যন্ত আফ্রিকাতে একটা দেশও ছিল না, বর্তমানে আফ্রিকাতে 52টা দেশ। আমার ঠাকুরদা, আমার দাদা জন্ম নিয়েছেন ব্রিটিশ ভারতে, আমার বাবা জন্ম নিয়েছেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, আমার জন্ম স্বাধীন বাংলাদেশে। ভবিষ্যতে কি হবে আর 50, 100, 500 বছর পর কেউ জানে না। আমি বর্তমানে যে জেলাতে থাকি, রাজশাহীতে, গত 2000 বছরের রাজশাহীতে কত সাম্রাজ্য, কত দেশ হলো। কাজে দেশ, আমি সবগুলো দেশে পা রাখতে চাই। হ্যাঁ, এটা আমি খারাপ দৃষ্টিতে দেখি না। কেউ যদি বলে এই পৃথিবীতে আমি 200টা দেশে পা রাখতে চাই, হ্যাঁ রাখো। আমি যদি 64 জেলা এক রাত করে কাটাতে চাই, রাখো। এই লক্ষ্যটা একেবারে খারাপ লক্ষ্য নয়, কিন্তু কেউ যদি এটা করার মাধ্যমে মহা অহংকারী হয়ে অন্যদেরকে ছোট চোখে দেখার চেষ্টা করেন, এই মেয়ে আপনি তো জীবনে কোথাও যান, এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি চোখ কান খুলে যারা ভ্রমণ করে তাদের অহংকারী হওয়ার কোনো সুযোগ নেই, কারণ পৃথিবীর কোনো লোক সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না। এই যে আমরা, আপনি দেখছেন আমরা গত কদিন ধরে যে জাহাজে আছি, জাহাজের আমরা যে 3 বেলা খেতে যাচ্ছি, আমাদের ডাইনিং রুমে যারা ওয়েট্রেস, তারা যে পরিশ্রমটা করে, এটা তো আমরা কোনোদিন করতে পারবো না। জাহাজ টালমাটাল, আমরা বসে থাকতে কষ্ট হচ্ছে, এর মধ্যে তারা একসাথে 5জন 7জন লোকের খাবার সার্ভ করছে, কে কি চেয়েছে মনে রাখছে, এতগুলো ভারী ভারী প্লেট গ্লাস নিয়ে এসে সার্ভ করে যাচ্ছে। তো কোন দিক থেকে ওই লোকটা আমার চেয়ে ছোট হলো? আবার আমি যে তার দিক থেকে ছোট, এখানে তো ছোট বড়, সবচেয়ে বড় কথা ছোট বড় বিষয় নেই। ধরেন আপনি 50টা দেশে গেছেন, আমি 60টা দেশে গেছি, আমি আপনার চেয়ে বড় হয়ে গেলাম কোন হিসেবে? দেখা গেল কেউ, আমার নানি সারা জীবন কোথাও যায়নি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, উনি যেমন বরেন্দ্র অঞ্চলে তার পারিবারিক জীবন শুরু করেছিলেন, নাচল এবং টানুন নিয়ে আমার নানি যা জানে, আমি তো আমার সারা জীবনের জ্ঞান দিয়ে ওটা বিট করতে পারবো না। সো ঘোরাঘুরিটা, ভ্রমণটা কোনোভাবেই প্রতিযোগিতা হতে পারে না। কেউ যদি এটা প্রতিযোগিতা হিসেবে ভেবে না, আমি সরাসরি বলছি উনি তারা ভ্রমণটা বুঝতে পারে। আমার জীবনের তো অর্ধেক সময় গেল রাজশাহীতে, অর্ধেক গেল ফিনল্যান্ডে। ফিনল্যান্ড এবং বাংলাদেশ খুবই আলাদা, কিন্তু বেসিক্যালি আমরা যতই উঠতে বসতে বাঙালি বলি, ফিনিশ বলি, আমেরিকান বলি, মানুষে মানুষে খুব একটা ভেদাভেদ, সামান্য একটু পার্থক্য আছে মানুষে। এটা হচ্ছে সংস্কৃতির কারণে, গত কয়েকশো বছরের কালচারের কারণে, এছাড়া খুব যে পার্থক্য আছে তা না। এবং একটা জিনিস, এটা আমার বলতেই হবে, সারা পৃথিবীর পরে মানুষ বেসিক্যালি ভালো, মানুষ ভালো। আপনি পৃথিবীর যেখানেই যান মানুষের সাহচর্য আপনি পাবেন, তবে আপনাকে প্রথমে নিজেকে একটু মেলে ধরতে হবে।
আপনাকেও বোঝাতে হবে যে আপনি কোনো একটা খারাপ মানুষ নন। আপনি ভ্রমণ করতে চান, আপনার কিছু কিছু সাহায্য লাগতে পারে, এবং পৃথিবীর কোনো দেশে, হ্যাঁ আমরা সবাই বিপদের মুখোমুখি হই, ভয়াবহ বিপদের মুখোমুখি হই, কিন্তু সাহায্য চেয়ে একেবারে খালি হাতে ফিরে এসেছি। ইভেন এই যে উঠতে বসতে আমরা সব সময়, এটা এক হিসেবে অ্যাসিডই বলতে পারি, আমরা সবচেয়ে বেশি গালি দিই বাঙালিকে, আমাদের জাতিকে আমরা সবচেয়ে বেশি গালি দিই, অথচ সবচেয়ে বেশি উপকার আমাদের বাঙালি যারা। এই আপনার কথা চিন্তা করেন, আপনি বুয়েন্স আয়ার্সে এসে নামলেন, এখানে দুটো বাংলাদেশি ছেলে থাকে, তারা এসে আপনার সাথে এয়ারপোর্টে দেখা করে গেল কিনা? দেশের জীবনে তো সবাই ব্যস্ত। আনিস ভাই কোথাকার লোক, আপনার সাথে জীবনে দেখা হয়, উনি মেক্সিকো আমেরিকায় থাকেন, সেই লোক এসে আপনাকে নিয়ে যে একসাথে থাকলো, যতটুকু পারে যত্ন করার চেষ্টা করলো। বাঙালির এটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস, এটা মানুষ খেয়ালই করে না। কাজে আপনি যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমার কথা শেষ, মানুষ ভালোই। আমরা বাংলাদেশের 27 জন মানুষ এখানে এসেছি, এবং অ্যান্টার্কটিকা আপনারা দেখছেন, এটা কিন্তু যে কমার্শিয়াল ক্রুজ গুলো, তারাও চায় সেই মানুষগুলো আসুক যারা অ্যান্টার্কটিকার প্রতি কিছুটা দায়িত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে এবং ওনারশিপ নিয়ে দেশে ফিরে যে এটার পক্ষে অ্যাডভোকেসি করে। যেমন বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভয়াবহ ভুল ধারণা আছে যে পৃথিবীর যত দূষণ এটা শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপ করে, এবং আমরা তো কিছু করি না, আমাদের কি করার আছে, আমরা গরিব জাতের মানুষ। অথচ আমরা বাংলাদেশের মানুষেরা, আমি জানি না বাংলাদেশের জনসংখ্যা 20 কোটির বেশি, আমরা ভয়াবহ সব পরিবেশ দূষণ। বাংলাদেশ পৃথিবীতে প্লাস্টিক ফেলার, পানিতে প্লাস্টিক ফেলার ক্ষেত্রে সম্ভবত 5ম বা 6ষ্ঠ সারা পৃথিবীতে, এবং 20 কোটি মানুষ, যে মানুষগুলো সিগারেট খেয়ে মোথাটা ড্রেনে ফেলে, ড্রেনটা যে বঙ্গোপসাগরেই নিয়ে যায় সিগারেটের মধ্যে, এবং পরবর্তীতে অ্যান্টার্কটিকা আমরা দেখছি বরফ যে গলে যাচ্ছে। আমরা বলতে পারি আমরা আর কি এমন করি, দূষণ তো আমেরিকা করে, হ্যাঁ দূষণ আমেরিকা করে, কিন্তু তাতে আমার আপনার দায় শেষ হয়ে যায় না। আমরা কি করতে পারি? আমরা করতে পারি আমাদের সামর্থ্য মতো, আমাদের সামর্থ্য যেটুকু, সেটুকুর মধ্যে থেকে পরিবেশটা সামান্য, আপনাকে আমি সংরক্ষণ করতে বলছি না, এটা আমরা পারবো। আমরা ক্ষতিটা একটু কম করি। আমরা যদি প্রকৃতির ক্ষতি একটু কম করি, অ্যান্টার্কটিকা টিকে থাকবে। এই যে আমাদের সাথে 11 বছরের একটা ফুটফুটে মামুনি এসেছেন, জারিতা। আজকে জারিতার বাবা বলছিল যে জারিতা যখন এখানে আবার আরো 10 বছর পরে আসবে, সেখানে দেখি সব বরফ গলে গেছে। আমি বললাম জারিতা এসে যদি দেখে বরফ গলে গেছে, তাহলে তো বাংলাদেশের অর্ধেক জলের নিচে চলে গেল। এটাকে আমরা হতে দিব? আমরা কিন্তু হতে দিচ্ছি। আমরা সবাই পয়সার পিছনে ছুটছি, এবং আমরা বলছি যে আমরা গরিব দেশের মানুষ, বাংলাদেশের মানুষ কি করবো? ইটস ক্লিয়ারলি ফলস মেসেজ। আমার এবং আপনার দায়িত্বশীলতা তো আছেই, আমাদের দায়িত্ববান হতে হবে, প্লাস আমাদের ক্ষমতা আছে। আপনি চিন্তা করে দেখেন, কদিন আগে চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে একটা প্লাস্টিকের তৈরি চর পাওয়া গেল। কেন? বর্ষাকাল হলেই আমরা গালাগালি শুরু করি যে হ্যাঁ ড্রেনে আমরা প্লাস্টিক ফেলি, বোতল ফেলি, সারা ঢাকা জলবদ্ধতা, সারা রাজশাহী জলবদ্ধতা। তো এই কাজগুলো, হ্যাঁ আমি জানি এটা সরকারেরও দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সেই সাথে আমার আপনার দায়িত্ব। কাজেই যে বন্ধুরা আমাদের কথা শুনছেন, একটাই অনুরোধ, মনে রাখবেন আপনার সামান্য পরিবেশ দূষণ আপনার বাংলাদেশের নদ নদী এবং এই সুদূর অ্যান্টার্কটিকার উপরেও এফেক্ট ফেলবে। আমরা পরিবেশের উপকার করতে পারব না, কিন্তু ক্ষতি প্লিজ যতদূর পারি কম করার চেষ্টা করব। না দেখেন, টেকনোলজির কারণে তো সবকিছু পরিবর্তন হতেই থাকে। একসময় আমরা পাথরে খোদাই করে বই পড়তাম, পরে পার্চমেন্টে বই পড়তাম, তার অনেক পরে বছর 500 বছর আগে আমরা ছাপাখানার কাজ শুরু হলো, এবং এই মিডিয়া চেঞ্জ হবে। এবং প্রিন্ট মিডিয়া যদি বইয়ের বদলে এখন অনলাইনে আসে, সহজলভ্য হয়, মানুষ যদি ট্যাবে বই পড়ে, এটা পরিবেশের জন্য কিন্তু খারাপ কিছু নয়, আপনার আমার জন্য সমস্যা। কারণ আমরা বই হাতে ধরে গন্ধ শুকে সেই বইটি স্পর্শ করে বড় হয়েছে, এটা আমাদের জন্য কষ্ট হয়। পিডিএফ করতে আমার কষ্ট হয়, কিন্তু চিন্তা করেন আপনি আমি ভ্রমণ করছি, আমার সাথে মোবাইল আমার এখন 50টা বই আছে, এই 50টা বইকে আপনি আমি নিয়ে ঘুরতে পারতাম। সো সবকিছুরই ভালো মন্দ দিক আছে। প্রিন্ট মিডিয়া যদি বন্ধ করে অনলাইনে যায়, এটা নেহাত খারাপ কিছু নয়। তবে হ্যাঁ, পড়ার অভ্যাসটা থাকতে হবে। পড়া দেখা কিন্তু এক না,
একটা বই পড়া আর একটা ডকুমেন্টারি দেখা এক না। বই পড়লে এই যে ইমাজিনেশন মাথায় খেলে, মাথার যে ইলেকট্রনের মানে আমাদের যে নিউরনগুলো একটা একটা সাথে যোগাযোগ করে, তাতে আমাদের যে পরিমাণ উপকার হয় এবং কল্পনাও খুলে যায়, এইটা কিন্তু আবার ভিজুয়ালি দেখে হয় না। এই জন্য পড়তে হবে। আপনি যে মিডিয়াতেই পড়েন, পড়তে হবে। না, আমাদের ভ্রমণটা হয়ে গেল। আমরা যে খুব পরিকল্পনা করেছি তা নয়। আমি যাওয়ার কয়েক বছর পর আমার বড় ভাই তানভীর অপু, সেও লেখাপড়া করতে ফিনল্যান্ডে আসে। তো আসার পরে তার মধ্যেও ভ্রমণের পিপাসা সবসময় ছিল। আমাদের সামর্থ্য ছিল না, অতি নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক হিসেবে। তো ইউরোপে আসার পর সেও আরো ইন্সপায়ার্ড হয়, এবং এর পিছনে আমি বলবো আমাদের মেন্টর এনামুল হকের অবদান সবচেয়ে বেশি। তো তারপরে অপু বলতে থাকে যে না, তুমি পরিকল্পনা করো, যত কষ্টই হোক আমি উপার্জন করব, আমি কষ্ট করব, কিন্তু আমি ভ্রমণ করতে চাই। তো এইভাবে আস্তে আস্তে আমাদের এক মহাদেশ, তারপরে মাকে নিয়ে আমরা মিশরে গেলাম, তারপরে এক সময় আমরা উত্তর আমেরিকা, বিশেষ করে আমেরিকা, মেক্সিকো, কিউবা একসাথে ঘুরলাম, এবং আরো অনেকগুলো দেশ। আমাদের দুই ভাইয়ের, আমি দেশ গুনতে পছন্দ একেবারেই করি না, আমি ইনফ্যাক্ট দেশে বিশ্বাসই করি না, আমি নট এ ন্যাশনালিস্ট। কিন্তু ওইভাবে যদি বর্তমান পৃথিবীর মানচিত্র ধরে আমাদের প্রায় 55টার বেশি দেশ একসাথে ঘোরা হয়েছে, এবং 7 মহাদেশ ঘোরা হলো। তো এইটা আবার এক হিসেবে ভালো যে আমি বলি যে বাংলাদেশে দুই ভাই এরকম অনেক আছে যারা একসঙ্গে ব্যবসা করে, একসঙ্গে সংসার করে, এক বাড়িতে থাকে, মহাকোটিপতি ভাই আছে, কিন্তু 50টা দেশ ঘুরেছেন দুই ভাই। এটাতে কয়জন আমার সন্দেহ আছে। আর তার মানে আমি বলছি না যে আমি আপনাকে ছোট করছি বা আমি অহংকারী, আমি বলতে চাই এরকম দুই ভাই বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হোক, যারা একসঙ্গে 50 দেশ যেতে হবে না, আমি 15টা জেলায় গেছি, এরকম ভাই তৈরি হোক। হ্যাঁ, অপু ইজ এ ভেরি গুড ট্রাভেল ম্যান। ও অন্যের জন্য স্যাক্রিফাইস করে, সে সবসময় বাজার করছে, রান্না করছে, মাথায় রাখছে। হি ইজ এ ভেরি গুড ট্রাভেল। একটাই কথা, ভ্রমণ উপভোগ করতে হবে, ভ্রমণ উপভোগ করতে হবে। এবং ভ্রমণ কোনো প্রতিযোগিতা নয়, কোনো যেই মুহূর্তে আপনার ভালো লাগে, এটা প্রতিযোগিতা, ওর আগে আমাকে করতে হবে, ওর বেশি আমাকে করতে হবে, আমার বেশি লাইক পাইতে হবে, ভিউ পাইতে হবে, লাইক পেতে হবে। তাহলে ভ্রমণের আসল আনন্দ থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন। ভ্রমণ আপনার নিজের জন্য, আপনার ভ্রমণ পৃথিবীর, আমি অ্যান্টার্কটিক আসছি, পৃথিবীর কেউ জানলো না। আমাকে তো এনজয় করতে হবে, আমাকে জিনিসটা অ্যাবজর্ব করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, এটাই আসল। তো আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আরেকদিন আপনার সাথে কথা বলবো এই প্রত্যাশায় আজকের মতো ধন্যবাদ। আমাদের যাত্রা